তোমার উপরে কেউ কালো জাদু করেছে। জায়গাটা হচ্ছে গড়িয়ার ঘটনা। ঘরের মধ্যে তখন কিন্তু কেউ ছিল না। তো এই সময় দেখি ওই উস্কো খুস্কো চেহারার লোকটা সারাক্ষণ খায় 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 নে আমাকে খা। আমার বেডে বসলো এবং আমার বেডে বসে শারীরিকভাবে মিলিত হলো আমার সামনে, আমার খাটে। কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না। আমি সোফাটাতে বসলাম, বসার পর না আমি অন্য কোনো একটা ডাইমেনশনে চলে এসেছি। আমি দেখছি যে আমার আশেপাশে একজন হাজব্যান্ড ওয়াইফ কথা বলছে যে তোর এত খিদে পেয়েছে, ওই যে ওখানে যা, ওকে খা। মানে আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি দেখছি ওই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে আসছে আমার কাছে, এসে আমার পায়ের ঠিক এই জায়গাটাতে কামড়ে একটা মাংস তুলে নিল, তুলে বসে খাচ্ছে। আর আমি যখনই ঘুমোতে যাই আমার মনে হয় যে কেউ একজন পোড়া মানুষ আমার বুকের উপর উঠে গলা টিপে ধরছে। অবশ্যই জিন আছে এখানেই। আমি প্রথম এই ভুতুরে জিনিসগুলো আরো বেশি বিশ্বাস করছি যে তাহলে এটা কে ফেললো। এই ফার্স্ট টাইম ওই ডাইমেনশনের কেউ বলছে যে আমাকে কানেক্ট করলো এই ডাইমেনশনের মানুষটাকে, এবং এইগুলোতে আমার শার্টের অংশ। নিজের লোক ছাড়া তো এটা করা পসিবল না। আমার চুল কোথায় পাবে, আমার শার্টের অংশ কোথায় পাবে? এখন আমি না গুলিয়ে ফেলছি যে আমি এটা কি হ্যালুসিনেট করছি নাকি এটা সত্যি বাস্তবে ঘটছে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকে আমার যিনি গেস্ট, তিনি প্রেত কথার অন্যতম পুরনো সদস্য, যিনি প্রেত কথায় প্রচুর ঘটনা দিয়ে প্রেত কথাকে প্রতি বছর বারবার সমৃদ্ধ করেছেন, যিনি আমার বন্ধু, আমার ভাই, এবং যার সহায়তা, যার নিষ্ঠা, যার ভক্তি প্রেত কথার প্রতি না থাকলে প্রেত কথা আজকে এত সুন্দরভাবে আপনাদের সকলের সামনে প্রত্যেক দিন রান করতে পারতো না। আমাদের সকলের প্রিয় তানভীর ভাই। নমস্কার তানভীর ভাই, ফার্স্ট টাইম প্রেত কথার পডকাস্টে, প্রথমবার। প্রচুর ফেসবুকে ভিডিও, ইনস্টাগ্রামে ভিডিও মানুষ তোমার দেখেছে, কিন্তু আমাদের এই পডকাস্ট চ্যানেলে ফার্স্ট টাইম মানুষ তোমাকে দেখছে। তোমাকে নার্ভাস দেখাচ্ছে কেন? এতগুলো ক্যামেরার সামনে আজকে কথা বলবো, আগে তো কখনো বলিনি, যার কারণে নার্ভাস লাগাটা। কিন্তু মাঝে মাঝেই তো ফোন খুলে বলতে থাকো, হে ব্লগস, ওয়েলকাম টু মাই গাইস। না, সেটা বলি, ওটা নিজে নিজে করা। আর এইরকম এই যে বন্দুকের মতো ক্যামেরাগুলো তাক করা আমার দিকে, লক্ষ্যবস্তু আমি, সেই সময়ে কথা বলাটা একটু কষ্টের। আর আমি হয়তো লিখি, কিন্তু লিখে যতটা মনের ভাবটা প্রকাশ করতে পারি এইরকম ক্যামেরার সামনে হয়তো বা করতে পারবো না। কথা বলে হয়তো মনের ভাব অতটা প্রকাশ করতে পারবো না। কথা ওইভাবে বলতে জানি না। আমার ওরকম মনে হয় না। আমার তানভীর ভাইয়ের সঙ্গে যতবারই ইন্টারাকশন হয়েছে, তানভীর ভাই আউটস্ট্যান্ডিং স্পিকার, খুব ভালো কথা বলতে পারে। ক্যামেরার সামনে কেন যে একটা ভয় পায়, বানানো, তৈরি করা, নিজেরই বানানো একটা ভয় ও পায়। ঠিক আছে, আজ সেটা আমরা সবাই মিলে ভেঙে দিই চলুন। কারণ আমাদের দর্শকদের কাজ, যারা ক্যামেরার সামনে এসে একটু ভয় পায় বা থরথর করে, তাদেরকে আমরা প্রথমেই বলি যে এই ক্যামেরাগুলো যেগুলো রয়েছে, এরা কেউ টমেটো, ইট, ডিম ছুটতে পারে না। সো বি ফ্রি, এরা কেউ কিছু বলবে না। এবং উল্টো দিকে যে অডিয়েন্স আছে, তাদের কাছ থেকে আমরা এত ভালোবাসা এত বছর ধরে পেয়ে এসেছি যে তাদের সামনে তোমার নিজেকে আলাদা করে প্রমাণ করার কিছু নেই। তারা অলরেডি সবাই তোমার ভক্ত, তারা তোমায় পছন্দ করে, ভালোবাসে। এবং তুমি যেই গল্পটা তাদেরকে শোনাবে, যে ঘটনাটা, ওই ঘটনাটা শোনার জন্য ওরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। না, আমি কতটা ভালো বলতে পারি, বলতে হয়তো বা নাও পারি, মানুষকে তো, সবাইকে যারা দেখছে এটা এন্টারটেইন হওয়ার জন্য দেখছে, সেই এন্টারটেইনটা যদি আমার মাধ্যমে না হতে পারে, সেটা আমার দুঃখের জায়গা। না, দেখা যাক এন্টারটেইন হয় কি হয় না লোকজন। আচ্ছা, আমি এখন থেকে ভেবে নেব যে আমার সামনে ক্যামেরা নেই, কিচ্ছু নেই, আমি আর তুমি গল্প করছি, যেমন ভাবে প্রতিদিন আমরা গল্প করি। কি ঘটনা আছে প্রথমে? আমি 3টে ঘটনা শোনাবো। 2টো হচ্ছে শোনা, আর একটা ঘটনা এটা হচ্ছে আমার নিজের সাথে ঘটা। এটার সাথে একটা প্রেত কথা রিলেটেড ঘটনাও জড়িত আছে। আচ্ছা, তো আমি প্রথম ঘটনা শুরু করি। বলো। ঘটনাটা আমারই খুব পরিচিত এক ভাইয়ের থেকে শোনা, এখানেই বাড়ি। জায়গাটা হচ্ছে গড়িয়ার ঘটনা। তো আমি বলার সুবিধার্থে ধরে নিই ওই লোকটাই আমি, আমার সাথেই ঘটছে ঘটনাটা, এভাবে বলি। তো
আমি ব্যাচেলার থাকি একটা 1 BHK ফ্ল্যাটে। এই ব্যাচেলার থাকা অবস্থায় আমার ঘরে একটা বেড রয়েছে, কিন্তু বসার মতো না কোনো জায়গা নেই, মানে কোনো সোফা বা চেয়ার এসব কিছু নেই। তো একটা চেয়ারের বা সোফার প্রয়োজন অনুভব করলাম যে এটা দরকার কেনাটা। তো নতুন অ্যামাজনে গিয়ে দেখলাম প্রাইসটা অনেকটাই হাই সোফা বা চেয়ারের। তো অত যেহেতু বাজেট নেই, আমি খুঁজছিলাম যে পরিচিত কারো কাছ থেকে পাওয়া যায় কিনা। তো সেটাও পেলাম না। তখন একজন পরিচিত জনের মানে সে পরামর্শ দিল যে ওই পুরানো ফার্নিচার কিছু বিক্রি হয় একটা জায়গাতে, আমি জায়গাটার নাম বলছি না, ওইখানে সব পুরনো ফার্নিচারের দোকান আছে, মানে সব সেকেন্ড হ্যান্ড ইউজড করা। তো ওখানে যাই। তো যেদিন যাই সেদিন প্রায় 10টা বেজে গেছে, দোকানগুলো প্রায় বন্ধের দিকে, রাত্রিবেলা। দুটো দোকানই খোলা। তো দুটো দোকানের মধ্যে প্রথম দোকানে গিয়ে খুব একটা পছন্দ হলো না, তো সেকেন্ডটাতে গেলাম, সেখানেও গিয়ে খুব একটা পছন্দ হলো না। দোকানটা থেকে যখন বেরিয়ে আসতে যাব, ওই সময় আমার চোখ পড়ে যে আলমারির উপরে একটা সোফা রাখা, স্তূপ করে রাখা, তো আলমারির উপরে একটা সোফা রাখা। তো আমি বললাম ওই সোফাটা কি হবে? তো বলছে হ্যাঁ হ্যাঁ ওই সোফাটাও নিতে পারবে। তো এই দোকানদার ভদ্রলোক সোফাটা নামালো, নামিয়ে একদম ধুলার আস্তরণ পড়ে আছে, রাস্তার ধারের দোকান। তো সোফাটা ঝাড়া মোছা করা হলো। তো সোফাটা সুন্দর, ওই যে রিক্লাইনার যে চেয়ারগুলো হয়, সুন্দর নিচ থেকে পা তুলে বসা যায়, আমার ঘরে হ্যাঁ হ্যাঁ ওই রকম একটা চেয়ার। কিন্তু ওই উপরের মানে উপরের যে প্রলেপটা থাকে ওটা বিভিন্ন জায়গায় ছেঁড়া। আচ্ছা। তো ভাবলাম এটাতে একটা কভার লাগিয়ে নেব, ব্যাস দারুণ হবে। তো ওর সাথে ডিল ফাইনাল হলো যে 1800 টাকায় এটা আমায় সে দেবে। আচ্ছা। তা আমি ওই সোফাটা কিনে নিয়ে বাড়ি ফিরে যেহেতু অনেক দিন এখানে পড়েছিল, ময়লা নোংরা হয়ে আছে, সিদ্ধান্ত নিলাম যে কালকে যখন কাজের মাসিটা আসবে ওই সময় সোফাটাকে পরিষ্কার করে নেব। তো সেদিন রাত্রেবেলা ওই রকম ঘরের মধ্যেই রেখে সোফাটা রেখে আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত্রেবেলা খেয়াল করি যে আমার ঘরে কেউ চলাফেরা করছে। ঘরে ওই ডিম লাইট জ্বালানো, ঘরে কেউ চলাফেরা করছে, কিন্তু এখানে তো আমি ছাড়া অন্য কেউ থাকে না। তারপর আবার মনে হচ্ছে যে কথা বলছে, কিন্তু কথাগুলো কি, মানে একজন নয় 2-3 জন কথা বলছে, কিন্তু কথাগুলো যে কি বলছে সেটা আর বোঝা যাচ্ছে না। তবে এতটুকু মনে হচ্ছে তারা বাংলায় কোনো কথোপকথন করছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। তো তারপরে আমি কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। পরদিন সকালে মানে মাসি এসছে, এসে সোফাটাকে সুন্দর পরিষ্কার করে নিলাম। বেডের পাশে একদম বেড লাগোয়া সোফা, উপরে প্রথমেই তো কভার কেনা হয়নি, একটা চাদর বিছিয়ে দিয়েছি। তখনও কিন্তু সোফাটাতে আমি বসিনি। তো সেদিন তারপর তো বেরিয়ে কাজে গেছি, রাতে ফিরলাম, যখন ফিরে ভাবলাম একটু সোফাটাতে বসি। আমি সোফাটাতে বসলাম, বসার পর না আমি মনে হলো যে আমি অন্য কোনো একটা ডাইমেনশনে চলে এসেছি। অন্য কোনো ডাইমেনশন কেন বললাম, আমি দেখছি যে আমার আশেপাশে একজন হাজবেন্ড ওয়াইফ কথা বলছে। তাদেরকে দেখা যাচ্ছে? প্রথমে শুনছি কথা বলছে, আমি কিছুটা অন্য মনস্ক হয়ে গেলাম। তারপরে আমার বেডের দিকে যখন আমি চোখটা এভাবে তাকালাম, দেখি আমার বেডে বসে একজন লোক বিড়ি ফুঁকছে। আমার বেডে বসে একজন লোক বিড়ি ফুঁকছে, আমি তাকে দেখছি। মানে উস্কো খুস্কো চেহারা, চুল দাড়ি একটু বড়, দাড়ি কাটেনি, কাঁচা পাকা দাড়ি, ওর বিড়ি ফোঁকা দেখছি। আমি দেখতে দেখতে দেখছি যে আমার ওই দরজাটা দিয়ে একজন মহিলা এলো। ওই নাইটি পরা রয়েছে, বাড়িতে যেমন মহিলারা পোশাক পরে থাকে, নাইটি পরে আছে। সে এসে দরজার কাছ থেকে বলছে, কি সারাদিন বিড়ি ফোঁকা হচ্ছে নাকি? কাজকর্ম তো কিছু করতে পারো। এখন আমি না গুলিয়ে ফেলছি যে আমি এটা কি হ্যালুসিনেট করছি, নাকি এটা সত্যি বাস্তবে ঘটছে, নাকি আমি স্বপ্ন দেখছি সোফায় ঘুমিয়ে গিয়ে। আমি এগুলোও মাথায় ভাবছি, আবার পাশাপাশি সব দেখছি। এরপরেই দেখি যে আমার সোফার ঠিক সামনে জানালাটার কাছে একটা বাচ্চা শুয়ে ওখানে বসে খেলছে।
মাঝে মাঝে কাঁদছে, মাঝে মধ্যে খেলছে। আমি এসব আর সহ্য করতে পারি না, আমি লাফ দিয়ে উঠি সোফাটা থেকে। দেখছি না, কেউ নেই ওখানে, কিচ্ছু নেই, আমি যেমন আগে ছিলাম সেই রকম। তাহলে হতে পারে আমি হয়তোবা কোনো স্বপ্নই দেখছিলাম। মানুষ তন্দ্রার ঘোরে তো স্বপ্ন দেখে। এর পরের দিনের ঘটনা, এর পরের দিন দেখি যে ওই সোফাতে যখনই বসলাম, ওই সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি, তখন যখন সোফাতে বসি, দেখছি আবার সেই ঘটনা। এবার ওই যে লোকটা, ওই হাজব্যান্ড ওয়াইফ দুজন তুমুল ঝগড়া করছে, আর বাচ্চাটা ওখানে মেঝেতে বসে কাঁদছে খাওয়ার জন্য, মা খেতে দাও, মা খেতে দাও বলে। আর এই হাজব্যান্ড ওয়াইফ যে এরা যে ঝগড়া করছে, এই ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে এর হাজব্যান্ডটা কোনো কাজ করে না, আর এই যে মহিলাটা রয়েছে এ মানুষের বাড়ি বাড়ি কাজ করে, আচ্ছা, কাজ করে সংসার চালায়, আর এই ছেলেটা কিছু কাজ করে না, নেশা পানি করে। এই নিয়েই ঝগড়ার বিষয়বস্তু। তারপর ওই মহিলাটা, ওই যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চার গালে গিয়ে একটা ঠাস করে চর বসিয়ে দেয় মহিলাটা। সারাক্ষণ খায় 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 খায়, নে আমাকে খা, এসব বলছে। আমি এইটা দেখার পরে আবার সোফাটা থেকে লাফ দিয়ে উঠি, কারণ আমি ওই জিনিসটা সহ্য করতে পারছিলাম না। কারণ এতটা তো স্বপ্ন হতে পারে না। আমি উঠে কিছুক্ষণ মানে ঘরের মধ্যেই পায়চারি করলাম, সামনে ডাইনিং স্পেসে গিয়ে দেখলাম না, এই বাড়িতে শুধু আমিই থাকি এবং বিগত দিনে আমার এই ধরনের কোনো সমস্যা হয়নি, তাহলে এইরকম হওয়ার কারণটা কি? তারপরের দিনের কথা বলছি। সেদিন আমি ওই সারাদিন টায়ার্ড হয়ে এসে ওই সোফাতে যথারীতি বসে আমি একটা সিগারেট জ্বালিয়ে খাচ্ছি। তো এই সময় দেখি ঘরের মধ্যে, তখন কিন্তু কেউ ছিল না, দেখলাম ওই উস্কো খুস্কো চেহারার লোকটা ও ঘর দিয়ে ঢুকলো ঘরে। তার পেছনে দেখি ওর সাথে আর একটা মেয়েটা, কিন্তু সেই মহিলা নয়, আর একটা যে মহিলা সেটা নয়, এটা অন্য একটা মহিলা, নতুন একটা মহিলা। তাকে নিয়ে ওই ওই উস্কো খুস্কো চেহারার লোকটা তাকে নিয়ে ঢুকে আমার বেডে বসলো এবং আমার বেডে বসে শারীরিকভাবে মিলিত হলো আমার সামনে, আমার খাটে। কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না, আমি মানে চিৎকার করার চেষ্টা করব এইরকম পাচ্ছি না। এটা কি বোবায় ধরার মতন একটা ফিল? বোবায় ধরার মতো একটা ফিল, যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার সেন্সটা তখন আসে, ওই যে আমি সিগারেটটা জ্বালিয়েছিলাম, সিগারেটটা তো আমার হাতে এভাবে ধরা, ওই সিগারেটের যখন ছেঁকাটা লাগে আমি লাফ দিয়ে উঠি। তার মানে যার সাথে ঘটনাটা ঘটেছে সে যখন সোফাটায় বসছে, তার সামনে এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাটায় ও পুরো ট্রান্সে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে ওর নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকছে না, যা ঘটছে মনে হচ্ছে যেন ওই ফিল্মটার পার্ট ও একটা। হ্যাঁ। তো যখন এই সিগারেটের ছেঁকাটা লাগে, তখন আমি যখন সম্বিত ফিরে পাই, তখন উঠে আমি দেখি যে হাতের অনেকটা জায়গায় ফোসকা পড়ে গেছে, এমনকি আমার পাশেই যে বেডেও কিছুটা একটু আগুনের মতো ধরে গেছে। তারপর আমি সেগুলো নেভালাম, নেভিয়ে আমার এটা খুব টেনশন হতে লাগলো। আমি কাউকে যে বলবো ব্যাপারটা, বলবে ধুর, হাসাহাসি করবে। আমি তখনই না কাউকে বলিনি। এরপরে পরের দিনের ঘটনা, আবার ওই রাতে যথারীতি আসলাম, এসে দেখছি যখন এই সোফায় বসার পরেই দেখছি যে ওই হাজব্যান্ড যে ছিল উস্কো খুস্কো চেহারার লোক আর ওনার ওয়াইফ দুইজন তুমুল ঝগড়া করছে এবং বাচ্চাটা ওখানে অনবরত চিৎকার করছে এবং খাচ্ছে। তো এই চিৎকার করার এক পর্যায়ে ওই মাটা বলছে যে তোর এত খিদে পেয়েছে, ওই যে ওখানে যা, ওকে খা, মানে আমাকে দেখিয়ে দিচ্ছে, ওকে গিয়ে খা। আর ওরা হাজব্যান্ড ওয়াইফ চিৎকার করেই যাচ্ছে। আমি দেখছি ওই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে আসছে আমার কাছে, এসে আমার পায়ের ঠিক এই জায়গাটাতে কামড়ে একটা মাংস তুলে বসে খাচ্ছে। আর আমি তখনই আমার সম্বিত আমি ফিরে পেয়েছি, আবার চিৎকার করে উঠেছি আমি। এই ফার্স্ট টাইম ওই ডাইমেনশনের কেউ বলছে যে আমাকে কানেক্ট করলো এই ডাইমেনশনের মানুষটাকে। কিন্তু আমি যখন উঠলাম লাফ দিয়ে, তখন দেখছি না আমার কোথাও ব্যথা নেই, সবকিছু নর্মাল স্বাভাবিক, কিন্তু না আমার পায়ের এই জায়গাটাতে প্রচন্ড ব্যথা করছে। মানে একটা মাংস তুলে নিয়ে রিয়েলিটিতে কিছু হয়নি, হ্যাঁ রিয়েলিটিতে কিন্তু ব্যথাটা আছে, কিন্তু ব্যথাটা পেইনটা আছে। হ্যাঁ,
এইবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমি মানে অনেক যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে বললাম যে দেখ আমি এইরকম সমস্যা ফেস করতেছি, আমার ধারণা এই সোফাটাতে কোনো সমস্যা আছে। কারণ আমি ঘরের অন্য কোথাও থাকলে, আমি যখন বেডে শুয়ে থাকি আমার কিচ্ছু হয় না, কিন্তু এই সোফাটা, এই যে একটু আরামদায়ক সোফা, একটু রিল্যাক্সে বসতে পারি, এই সোফাটাতে যখনই আমি বসছি তখনই এই সমস্যাটা হচ্ছে। তো অনেকে পরামর্শ দিল যে দেখো তুমি কোনো একটা ভালো গুণিনের কাছে যাও। তো আমি খুব যে একটা এইরকম জিনিস বিশ্বাস করি, আমার আবার এইটাও মনে হচ্ছে যে আমি হয়তো বা সারাদিন খুব টায়ার্ড থাকি, সারাদিন শেষে এসে যখন শরীরটা এলিয়ে দিই তখন আমার একটা তন্দ্রাভাব হচ্ছে। কিন্তু না, আমি তো বিছানায় এসব দেখি না, বিছানায় যখন বসে থাকি সোফাটায় বসলেই সমস্যা হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিই যে একজন ভালো তান্ত্রিকের কাছে যাব। তো যেহেতু পরদিন আমার অফিস আছে, সেই দিন পারবো না, তারপরের দিন আমাকে যেতে হবে। তো তারপরের দিন অফিসে গেলাম, অফিস থেকে আবার ফিরলাম। ফিরে একবার ভাবছি যে সোফাটাতে বসবো নাকি বসবো না, দেখি না হয় একবার বসে দেখি আসলেই কি সোফাটার সমস্যা। আজকে আমি একদম ফুল কনসেন্ট্রেট যে আমি সোফাটাতে বসে আমার কিছু হয় নাকি না হয়। তো আমি বসলাম, বসে কিছুক্ষণ ওই মোবাইল ফোন স্ক্রল করছি। স্ক্রল করতে করতে একটা সময় আমি খেয়াল করি আমি আবার ওসব দেখা শুরু করছি। এবার যেটা দেখছি সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, কারণ এই রকম একটা ভয়াবহতা আমি এখন দেখব। আমি দেখছি আমার বিছানা রক্তে ভেজা, বিছানার উপরে লাশ পড়ে আছে সেই উস্কো খুস্কো লোকটার, তার গলা কাটা, বাচ্চাটার গলা কাটা, সে মেঝেতে পড়ে আছে, পুরো ঘর রক্তে ভরা, এবং আমার সিলিং ফ্যান থেকে একটা নারীর লাশ ঝুলছে, আর সেই নারীটা হচ্ছে ওই লোকটার ওয়াইফ, বউ। এটা দেখার পর আমি একদম মানে আর নিজেকে ধরে রাখতে পারি না, আমি বাড়ি থেকে একদম বেরিয়ে যাই, যেটা আমি কি দেখলাম। পরে আমার এক বন্ধুকে বললাম যে বন্ধু তুমি আজকে রাতে একটু আমার জন্য থাকো, শোও আমার বাড়িতে, না নয়তো এত রাতে আমি কোথায় গিয়ে উঠবো। কালকে আমি তান্ত্রিককে দেখাবো এবং মাস্ট এটা আমাকে করতেই হবে, নয়তো আমি এই যে ভয়াবহ বিভৎসতা আমি দেখলাম এটা দেখার মতো আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা দেখার জন্য। আর তো সেই বন্ধুটা এলো, বন্ধু অনেকবার বলল যে দেখি আমি একবার বসে দেখি, আমি ওকে বসতেই দিলাম না। আমি ঘর থেকেই সোফাটা বের করে ডাইনিং রুমে রেখে দিলাম যে আজকে রাতে এসব কোনো এক্সপেরিমেন্ট নয়, কালকে ওই তান্ত্রিককে নিয়ে আসবো, তারপর যা করার উনি করবে। তারপরে পরদিন তান্ত্রিককে রিকোয়েস্ট করে বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে উনি বলছে যে এইখানে তুমি ছাড়াও আরো 3টি আত্মা থাকে। আচ্ছা, আর এই আত্মাগুলো এসছে হলো তোমার এই সোফা থেকে, তুমি এটা কোথা থেকে কিনেছো? আমি বললাম যে এরকম একটা জায়গা যেখান থেকে কিনেছি সেই জায়গাটার কথা বললাম, যে ওখান থেকে সোফাটা কিনেছি, কম দামে পেয়েছি, সেকেন্ড হ্যান্ড ইউজ সোফা। তো বললো চলো দেখি ওইখানে চলো। তারপর গেলাম সেই দোকানটাতে গিয়ে তান্ত্রিক খুব শক্ত করে দোকানদারকে চেপে ধরলো যে তুমি এটা কোথায় পেয়েছো এই সোফাটা। তো বললো যে একজন বাড়িওয়ালা এসেছিল, তার কিছু পুরানো ফার্নিচার ছিল, সেই ফার্নিচার গুলো কিনে নিয়েছিলাম, আমি তো এত কিছু জানি না। কার থেকে কিনেছো? তো ওদের তো কেনার তো একটা লিস্ট থাকে, তার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকে। তো সেই সূত্র ধরে আমরা গেলাম হচ্ছে ওই যে বিক্রি করেছে তার বাড়িতে। সেখান থেকে একটা চমৎকার তথ্য পেলাম, মানে চমৎকার বলবো না, এরা একটা ভয়ঙ্কর তথ্য পেলাম। যে বিক্রি করেছে এই জিনিসগুলো তার নয়, এগুলো হচ্ছে তার ভাড়াটিয়া। আচ্ছা, সেই ভদ্রলোকের গড়িয়াতে 2তলা বাড়ি, নিচতলাটা ভাড়া দিয়েছিল এক দম্পতিকে। তাদের একটা বাচ্চা ছিল 5 বছরের। তো এরা ওঠার পরে থেকেই গন্ডগোল প্রায় লেগেই থাকে, এবং এরা ঠিক মতো ভাড়াও দিতে পারতো না, বাড়ি ভাড়া। কারণ ওই হাজব্যান্ড নেশা করে ঘুরে বেড়াতো, আর ওয়াইফটা বিভিন্ন বাড়ি কাজ করতো বাচ্চাকে নিয়ে। এই রকম ঝগড়া হতে চলার এক পর্যায়ে এই লোকটা আবার করেছে কি, এর তো নেশা পানির অভ্যাস ছিল, আবার অন্য একটা মেয়ের সাথেও এর সম্পর্ক ছিল, সেই মেয়েটাকেও এই বাড়িতে আনতো। এই দাম্পত্য কলহের কারণে ওদের মধ্যে ঝামেলা একদিন চূড়ান্ত আকারে লেগে যায়। এই ওয়াইফটা করে কি, ওর হাজব্যান্ডকে এবং বাচ্চাকে মেরে দেয়, এবং সে নিজেও ঝুলে পড়ে। এখন তারপর সেখানে যথারীতি পুলিশ আসে, পুলিশ এসে তো ওদের যা
প্রসিডিওর ওরা করে নেয়। হুম, এখন এই যে বাড়িতে যে আসবাবপত্রগুলো থেকে যায়, এগুলো এখন কি করবে? বাড়িওয়ালা তো ভাড়ার টাকা পাবে। হুম, ও করে কি, এই সমগ্র যে আসবাবপত্র আছে এই সব কিছু এই পুরানো জিনিসের দোকানে বেঁচে দেয়। বেচে দেয়। আর এখান থেকে এই ঘটনাটা ঘটে। তো এটাই হচ্ছে আমার মানে প্রথম ঘটনা। কেমন লাগছে অডিয়েন্সদের আমি আমার ঘটনাটা বেশ ভালোই লাগলো। মানে এরকম ডাইমেনশনাল জিনিসপত্র আমরা জেনারেলি তো ফিল করে থাকি। ভূত দেখা মানে বেসিক্যালি অন্য ডাইমেনশনের আমরা কাউকে দেখতে পাচ্ছি, হুম, যারা আমাদের নিজেদের ডাইমেনশনের নয়। হুম। এই অন্য ডাইমেনশনে যাওয়াটা স্বপ্নের মাধ্যমেও যেমন হয়, হুম, তেমন উল্লেখ আছে যে কোনো একটা জায়গায় গিয়ে আগে ঘটে যাওয়া কোনো ঘটনা তুমি রিপিটেশন দেখতে পারো হ্যাঁ, কোনো একটা জায়গায় বসে থেকে, হ্যাঁ, এবং এটা পসিবল হ্যাঁ, ভৌতিকভাবে। তো এই ঘটনাটা আমার তো বেশ ভালোই লাগলো। মানে যে তোমাকে এই ঘটনাটা বলেছে, হুম। সে যথেষ্ট একটা হরিফিক ফিলিং এর মধ্যে দিয়ে গেছে, এটাও বোঝা গেল। হ্যাঁ, এবং সে মানে মুক্তিও পেয়েছে। সে মুক্তি হয়েছে, এবং কতটা ভয়ানক ব্যাপারটা। মানে আমি ব্যাপারটা সেটাই হলো, ভাবছিলাম যে আমি যদি আমার এই সোফাটায় বসে যদি হঠাৎ দেখতে পাই যে স্টুডিওর মধ্যে আরো 3-4 জন রয়েছে, তাহলে আমার কিরকম লাগবে সেটা তো আমি ভাবতেই পারছি না। আপনাদের কিরকম মনে হয়েছে, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা, অবশ্যই কমেন্ট করে জানান। চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠাবেন কি করে, 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আমাদেরকে ঘটনা, ভয়েস করে পাঠাবেন। নাম্বারটা যদি না টুকে নিয়ে থাকেন এখনো পর্যন্ত চিন্তা নেই, কারণ আমাদের ডেসক্রিপশন সেকশনে নাম্বারটা দেওয়া রয়েছে 9875476704। এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা আপনি এসে এখানে বলতে পারেন। তানভীর ভাইয়ের কাছে যাব পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমি যেটা বলবো, প্রচুর মানুষজন তোমার কথা প্রেত কথায় আমাকে জিজ্ঞাসা করেন, এবং তারা বলেন যে তানভীর ভাই এত ঘটনা কোথা থেকে পায়। তো তোমার এই এত ঘটনা পাওয়ার সিক্রেটটা যদি তুমি অডিয়েন্সকে বলো, যারা বিশেষ করে পার্সোনালি আমাকে আস্ক করে বা কখনো কখনো প্রেত কথাতে আমায় জিজ্ঞাসা করে। প্রথম কথা হচ্ছে যে এটা ভেতরে থাকতে হবে, এই সংগ্রহ করার মানে ঘটনাগুলো সংগ্রহ করা, এটা ভেতরে থাকতে হবে। তুমি প্রেত কথার জন্য ঘটনা সংগ্রহ করছো কোন সাল থেকে? 2021 সাল থেকে। আরো আগের থেকে আমি ঘটনা কালেক্ট করি, কিন্তু অন্য একটা প্ল্যাটফর্মেও ছিলাম আমি যুক্ত। তো প্রেত কথার জন্য 2021 সাল থেকে। আর এই জিনিসটার প্রতি এত বেশি ইন্টারেস্ট থাকার কারণে ভেতরে তো থাকতে হবে, মানে ওটাই একটা প্যাশনের মতো হয়ে গেছে। যেখানে কারোর সাথে দেখা হয় বা কারোর সাথে গল্প হয়, ধরো তোমার সাথে দেখা হলো, একটা কথা বলার এক পর্যায়ে বলছি, আচ্ছা তোমার জীবনে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, সেটা জেনে নাও, সেটা জেনে নি। তারপর সেই জানাটাকে সুন্দরভাবে গুছিয়ে আমি উপস্থাপন করি। এখন কারো কাছ থেকে ঘটনা আমি শোনার পরে সে হয়তো মাঝে একটু বললো, শেষে একটু বললো, প্রথমে একটু বললো, এখন সবাই তো এত ভালো স্টোরি টেলার হয় না। এখন সেটাকে তো একটা সুন্দর কন্টিনিউয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সেটাই লেখার মাধ্যমে আমি তুলে ধরি। আপনারা পেয়ে গেছেন উত্তর যে তানভীর ভাই ঘটনা কোথা থেকে কালেক্ট করে। মানে আপনাদের আশেপাশে, আমাদের আশেপাশে প্রচুর ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা কালেক্ট করতে পারি, এবং কালেক্ট করে শুধু নিজেদের মতন করে একটু গুছিয়ে আমরা প্রেত কথাকে পাঠিয়ে দিতে পারি খুব সহজেই। কি করে পাঠাতে হবে সেটাও বলে দিয়েছি এর আগে। পরবর্তী ঘটনায় যাওয়া যাক। এর পরের কি ঘটনা? এর পরবর্তী ঘটনাটা হচ্ছে জিনের ঘটনা। সবার খুব প্রিয় জিনের ঘটনা। এই ঘটনাটাও আমার শোনা ঘটনাই, এবং এর পরে যেটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটা। তো সরাসরি ঘটনায় চলে যায়। আমি জায়গার নাম উল্লেখ করছি না, বেলডাঙ্গা বলে একটা গ্রাম আছে। আচ্ছা। এই চরিত্রটা, এই মানে যাকে নিয়ে গল্পটা, এর নাম হচ্ছে মুনির হোসেন। আচ্ছা। এটা বাংলাদেশের একটা ঘটনা। মুনির হোসেনের খুব একটা পড়ালেখা ছিল না, সে নিতান্তই গরিব একজন মানুষ, দিনমজুর টাইপের। তো ওর আবার মানে ধর্মের প্রতি যে ভীতি বা শ্রদ্ধা, এটা খুব বেশি ছিল। আচ্ছা। এ 5 বার, এই যে মুসলমানদের যে 5 বার নামাজ পড়তে হয়, এ নামাজ পড়তো মসজিদে গিয়ে 5 বেলা। তো প্রথম যে নামাজটা শুরু হয় সেটা হচ্ছে ফজরের নামাজ। এটা তোমার ওই সূর্য যখন ওঠে ওই সময়টা, তখন রাত থাকে কিছুটা। তো প্রতিদিন নামাজ পড়তে যেত। ওর বাড়িটা থেকে অনেকটাই হেঁটে যেতে হতো, তারপর একটা হাইওয়ে রোড আছে, হাইওয়ে রোডটা পার হয়ে গিয়ে তারপরে সেই মসজিদটা। তো
তো ওই মসজিদে নামাজ পড়তে পড়তে একদিন সে খেয়াল করে নামাজের নিয়মটা কি, যে প্রথমে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করতে হয়, তারপরে হাত দুটো হাঁটুতে রেখে কোমর ভাঁজ করে ওটাকে রুকু করা বলা হয়, এবং তারপরে গিয়ে মাটিতে একদম সেজদা করে। তো যথারীতি ওই সেজদা করে যখন উঠে আবার দাঁড়িয়েছে, ওই সময় খেয়াল করে যে তার পাশে আর একজন নামাজ পড়ছে। আচ্ছা। যে লোকটা এর আগে ছিল না, কিন্তু ওই যিনি নামাজ পড়ছে এই মুনির, ও যখন নামাজে দাঁড়িয়েছিল তার পাশে কিন্তু দেয়াল ছিল, দেয়ালের পরে কিন্তু আর কারো দাঁড়ানোর কথা নয়। আচ্ছা। কিন্তু ও দেখে ও কিছুটা সরা, তার পাশে আর একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে। ও কিছুটা সরে গেছে? হ্যাঁ, ও কিছুটা বাম দিকে সরে এসছে। আচ্ছা। এখন ভাবে যে অন্য কোনো মুসল্লি হয়তো বা নামাজ পড়ছে। তো দ্বিতীয়বার যখন দ্বিতীয় রাকাত হয়, মানে আবার পুনরায় যখন এই হাত দুটো হাঁটুতে রেখে কোমর ভাঁজ করে সামনের দিকে করতে হয়, ঝুঁকতে হয়, ওই সময় যে খেয়াল করে যে পাশের লোকটা যে নামাজ পড়ছে ও মনির হোসেনকে ফলো করছে, মানে মনির হোসেন যেটা করছে ওই লোকটাও তাই করছে। আচ্ছা। মানে দেখে নামাজ পড়া যেটাকে বলে, কোনো যে কখনো নামাজ পড়েনি সে কি করবে, পাশের জনকে দেখেই নামাজ পড়ে, ওই রকম করছে। কিন্তু মনির হোসেন যখন এই সামনের দিকে ঝুঁকে গেল, ওই সময়টা খেয়াল করে যে এই যে পাশে যে লোকটা, এই লোকটা এমনিতে অনেকটাই লম্বা, কিন্তু এই লোকটার পা দুটো মাটিতে নেই, না, মাটি থেকে অনেকটাই উঁচুতে। এখন এই যারা নামাজ পড়ে, প্রপারলি যারা নামাজ পড়ে, এদের মানে মুসলিমদের মধ্যে একটা বিষয় আছে কি, নামাজ পড়ার সময় যা কিছু হয়ে যাক নামাজ ছাড়তে পারবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, কনসেন্ট্রেট সবসময় করতে হবে তার সৃষ্টিকর্তার কাছে। তারপরেও লোকটা মুনির হোসেন নামাজ পড়েই যায়। যখন নামাজ শেষ হয় তখন কি করে, নামাজের শেষে এই ডান পাশে একবার সালাম দিতে হয়, বাম পাশে একবার সালাম দিতে হয়। তো লোকটা যখন ডান পাশের দিকে সালাম দেয়, দেখে লোকটা তখনও আছে, লোকটা মুনিরের দিকে তাকিয়ে আবার ডান দিকে ওই মানে ডান দিকে সালাম দেয়। আবার মুনির হোসেন যখন বাম দিকে সালাম দেয়, ঘুরে যখন মাথাটা এরকম সোজা করবে, দেখে পাশে লোকটাই নেই। মুনির হোসেন ভাবে কি যে অনেকে এই সালাম ফেরানোর পরেই নামাজ সেরে উঠে চলে যায়, তা লোকটা হয়তো উঠে চলে গেছে। কিন্তু মুনির হোসেন যেটা দেখলো যে এই যে যখন সে মানে রুকুতে গেছিল, লোকটা একটু উঁচুতে, মাটিতে তার পা নেই, এই জিনিসটা ভীষণ খটকা লাগে। তো সেদিন বাড়ি যায়। পরদিন আবারও মুনির হোসেনের সাথে সেম ঘটনাটা ঘটে। মসজিদ নামাজ পড়তে গিয়ে সকালবেলা ওই সেম লোকটা তার পাশে এসে দাঁড়ায়, নামাজ পড়ে, এবং সালামের শেষেই লোকটা চলে যায়। এইরকম প্রায় 5-7 দিন হয়ে যাওয়ার পর একদিন মুনির হোসেন তার বাড়ি ফিরছে, নামাজ এভরিডে মুনির হোসেন ওই লোকটাকে দেখেছে, 7 দিনই দেখেছে। এখন 7 দিন পর যখন বাড়ি ফিরছে, ফেরার সময় তো রাস্তার ধারের যে ল্যাম্প পোস্ট গুলো হয়, মুনির হোসেন খেয়াল করে যে ও যে হাঁটছে, সামনে সে কোনো ছায়া দেখতে পাচ্ছে না, ওর নিজের ছায়া। লাইটটা তো পেছনে, ছায়াটা পড়বে সামনে, কিন্তু সামনে কোনো ছায়া নেই, ছায়াটা ওর থেকে অনেকটাই দূরে। তো মুনির খেয়াল করে, আচ্ছা এটা কি আমার ছায়া নাকি অন্য কারো ছায়া, আমি একটু হাত নাড়িয়ে দেখি। তো ও হাত নাড়ালো, কিন্তু ওই ছায়াটা কিন্তু হাত নাড়াচ্ছে না, ওই ছায়াটা ওর একদম অনেকটাই দূরে এগিয়ে চলছে, কিন্তু সেখানে কেউ নেই। ও বাড়িতে এসে ওর বউকে বলে বিষয়টা, যে আমি এরকম ছায়া আমার দেখছি না, অনেকটাই দূরে এরকম দেখছি। তো বলছে তুমি তাহলে মসজিদে হুজুরের কাছে গিয়ে বলো, বড় হুজুর থাকে মসজিদে, ওকে গিয়ে বলো সমস্যাটার কথা। তো বললো হ্যাঁ, আমি না খুব ভয় পেয়েছি এই জিনিসটা। তো সেদিন দুপুরবেলা হুজুরকে বলবে এবং নামাজ পড়বে, দুপুরের যে নামাজ পড়ার জন্য এই আসতেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় মনিরের, এবং বাসটা এমন ভাবে পিষে দেয় যে মনিরের মুখ, চোখ, নাক সব থেতলে যায়, মানে চেনার উপায় নেই যে ওটা মনির। মানে ওকে আইডেন্টিফাই করতেই মানে মানুষজনের কষ্ট হচ্ছিল। আর যথারীতি সব মনিরের শেষকৃত্য যেটা করার করে নেয় সবাই। এর ঠিক 2 বছর পরের ঘটনা। একদিন মানে এলাকার লোকজন দেখে
মুনির হেঁটে হেঁটে আসছে গ্রামের দিকে। সবাই বলা বলি শুরু করে, এই মুনির তো মারা গেছে, হ্যাঁ, এই মুনির তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। কিন্তু এবার যে মুনিরটা আসছে সে না কথা বলতে পারছে না, তার মানে সে কথা বলতে পারে না, কিছু শুনতে পারে না, মানে ওকে ডাকলেও শুনছে না, চুপচাপ। এটা কি করে সম্ভব, মৃত মানুষের ফিরে আসা? এবং সকলে তাকে ধরে দেখছে যে এটা তো কোনো ভূত বা আত্মা টাত্মা কিছু নয়, এটা রক্ত মাংসের মনির হোসেন। তো লোকজন ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এখন তখন ধরে নেয় কি সকলে, যে আসলে সেদিন যে মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে, ও হয়তো মনির হোসেন ছিল না। মনির হোসেন এতদিন হয়তো অন্য কোথাও চলে গেছে। এখন ওর বউ বলছে, হ্যাঁ ওর সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল যে ছায়া আগে আগে যাচ্ছে, ওর পাশে কেউ একজন নামাজ পড়ছে। হতেও পারে যে মনির হোসেন পাগল হয়ে এতদিন নিরুদ্দেশ হয়েছিল, আর সেই দিন যে লোকটা মারা গেছিল সেটা মনির হোসেন নয়, অন্য কেউ ছিল। তো কিন্তু এই মনির হোসেন কোনো কথা বলছে না, কানে কিছু শুনছেও না। এইরকম হওয়ার কারণটা কি? তো যাই হোক, লোকজন বলল ঠিক আছে, তুমি তোমার হাজব্যান্ড ফিরে এসছে, তোমার বাড়িতেই রাখো, তোমার সাথেই থাকুক। তো ধীরে ধীরে এই মনির হোসেনের সাথে ওর বউয়ের সম্পর্ক আগে যেমন ছিল সেই রকম হাজব্যান্ড ওয়াইফের মতো। এখন মনির হোসেনের কিন্তু তখনও নামাজ পড়ার অভ্যাসটা কিন্তু যায় না। আচ্ছা, ও 5 বারই নামাজ পড়তে আসে। এখন 5 বারই নামাজ পড়তে আসে, তখন যখন বাড়ি যায় এই ফজরের নামাজ শেষে, এইরকমই একটা ফজরের নামাজ মানে সকালের যে নামাজটা, এইরকম যখন ফেরার সময় আর একজন মুসল্লি খেয়াল করে যে তার ছায়া দেখা যাচ্ছে কিন্তু মনির হোসেনের কোনো ছায়া দেখা যাচ্ছে না। আচ্ছা, এবং এই বিষয়টা হুজুরকে বলবে, এটা বলার জন্য যখন ওই হাইওয়ে রোডটা ধরে আবার মসজিদের দিকে যখনই আসতে ধরে মুসল্লিটা, মানে ওর সাথে নামাজ পড়া আর একজন, সে ডেড হয়ে যায় ওখানে। রাস্তায় একটা ট্রাক, চলন্ত ট্রাক ওকে পিষে দিয়ে যায়। আচ্ছা, মানে কোনো একটা শক্তি চাইছে না যে এটা প্রকাশ হোক। তো মনির হোসেনের ওয়াইফ কিন্তু এদিকে আবার প্রেগনেন্ট। আচ্ছা, আর হাজব্যান্ড ওয়াইফ তারা এর আগে তো মানে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এটাই তাদের প্রথম বাচ্চা। এখন একটা গর্ভবতী মায়ের যে এরকম পেট দিন দিন বাড়তে থাকে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে, মনির হোসেনের ওয়াইফেরও ওই সেম ভাবে পেট বাড়ছে। এর মধ্যে একদিন খেয়াল করে, মানে যখন এর ওয়াইফ যখন হচ্ছে ওই 8.5 মাস 9 মাসের এইরকম সময়, সেই সময় গিয়ে মনির হোসেনের ওয়াইফই খেয়াল করে যে মনির হোসেন আসলে মানুষ নয়। কারণ ওই যে কানা ঘোষা শুনছিল যে মনির হোসেনের ছায়া নেই, এটা তো ওই কিছু লোক তো ওর বউকেও জানিয়েছে। তো ওটাই পরীক্ষা করার জন্য মনির হোসেনের বউ দেখছে আসলেই মনির হোসেনের কোনো ছায়া নেই। আচ্ছা, এটা দেখে ওর বউ করে কি, ওর বাবার বাড়ি চলে যায়, গিয়ে বলে তুমি মানে মেয়ের ওই ওয়াইফের বাবা বলে যে চলো এখনই বড় হুজুরের কাছে যাওয়া হোক, ওই মসজিদেরই হুজুরের কাছে গেছে, গিয়ে সব খুলে বলে। তখন সবাই লোকজন মিলে একসাথে যখন মনির হোসেনের বাড়িতে আসে, দেখে মনির হোসেন নেই, এবং তারপর থেকে মনির হোসেনের আর কোনো খোঁজই পাওয়া যায় না। তখন এই হুজুর জানায় যে মনির হোসেনের পেছনে একজন জিন লেগেছিল, যে মনির হোসেনকে দেখে নামাজ পড়া শেখে, এবং এতটাই মনির হোসেনের শরীরটা তার পছন্দ হয়, এই শরীরটা ওই জিন নিতে চেয়েছিল, যার কারণে মনির হোসেন সত্যিই 2 বছর আগে মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে। এখন যে মনির হোসেনটা এসছে, ওই জিনটা ওর রূপ ধরে ফিরে এসছে, বংশবৃদ্ধি করবে বলে। এবং সব থেকে অবাক করা বিষয়টা কি, এই যে মনির হোসেনের ওয়াইফ যে প্রেগনেন্ট, এর যেদিন বাচ্চা হয় তখন তো এইরকম সিজারের পদ্ধতি ছিল না, তখন নর্মাল ডেলিভারি যেটা হয়, ওই দাইমা থাকে, তারাই বাচ্চা প্রসব করায়। এই বাচ্চাটা যখন প্রসব হয় তখন দাইমা দেখছে যে ভেতর থেকে কয়েক দলা রক্ত বেরিয়ে এলো, কিন্তু কোনো বাচ্চা বের হলো না, কিন্তু পেটটা অটোমেটিক কমে গেল। এখন দাইমা বলছে এতগুলো রক্ত তো বের হয়নি যে এতটা পেট ফুলে থাকবে, পেট থেকে যা বেরিয়েছে মানে অল্প কিছু যে রক্ত বেরোয় আর কি, এতটুকুই বেরিয়েছে, কিন্তু এইটুকু রক্ত তো এতটা পেট ফুলে থাকার কথা নয়।
তো হুজুর বলেছে যে ওটা ওই জিনেরই বাচ্চা ছিল। স্বাভাবিক। তো তারপরে তো আর মনির হোসেনের কোনো মনির হোসেনের কি আর কোনো কোনোদিনও খোঁজ খবর পাওয়া যায়নি। মনির হোসেনের এটা বাংলাদেশের ঘটনা এটা। হ্যাঁ, মনির হোসেনের ওয়াইফের পরে আর একটা বিয়ে হয়, সেখানে যথারীতি ঠিকঠাক বাচ্চা কাচ্চা হয়। তো এটা হচ্ছে দ্বিতীয় Strange. ঘটনা। পৃথিবীতে কত জায়গায় কত রকম ঘটনা ঘটে না? জিনদের ডাইমেনশন তো আছে। আমার এই ঘটনাটা অনেক বেশি ভালো লাগলো। এই ঘটনাটা এই হ্যাঁ। ঘটনাটা আমার দারুণ লাগলো। মানে এই ঘটনাটার মধ্যে এমন কিছু আছে হুম। যেটা আমি নিজেও শুনেছি এমন বহু জায়গায়, এমন অলৌকিক কিছু যেগুলোর কোনো ব্যাখ্যা কখনো করা যায়নি। আমিও অনেক শুনেছি যে জিন এইরকম, জিনের মধ্যেও যেরকম মানে মানুষের মধ্যে যেরকম ভালো খারাপ আছে, জিনের মধ্যেও ভালো খারাপ আছে। এখন এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী তারা সকলেই জানে যে এরকম আল্লাহর একটা বাণী রয়েছে যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, তার প্রার্থনা করার জন্য। তো মানুষ যেমন ভালো খারাপ আছে, জিনের মধ্যেও ভালো খারাপ আছে। তো তাদেরই মধ্যে কেউ একজন হয়তো মুনিরকে দেখে নামাজ পড়া শিখেছে, তারপরে তার ইচ্ছে জেগেছে যে ওর শরীরটার মধ্যে কি করে সে মানুষ রূপে ফিরে আসতে পারবে, এরকম কোনো বাসনা জেগেছে, বা তার বংশ বৃদ্ধি করার কোনো একটা হয়তো ইচ্ছা ছিল, যার কারণে মুনিরের ওয়াইফকে সে ইউজ করেছে। বা হয়তো মুনিরের ওয়াইফের প্রতি সেই জিনটার আকর্ষণ ছিল, মুনির হ্যাঁ, শুধু একটা মিডিয়াম শরীর ছিল। ছিল। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও হতে পারে। উই ডোন্ট। এখন এগুলো তো কোনোটাই বিজ্ঞানের আলোকে, বিজ্ঞান এখনো আবিষ্কার না। করতে পারেনি, কোনোটাই বলাও যাচ্ছে না, শুধু বিশ্বাসের উপর ভিত্তি করে। পরের ঘটনাটা শুনি, তোমার সাথে ঘটেছে। পরের ঘটনার সাথে তোমার এই প্রেত কথার একটা ঘটনাও যুক্ত আছে। কি কিরকম ব্যাপার শুনি। মানে প্রেত কথার ঘটনা কালেক্ট করতে গিয়ে মাঝে মধ্যে যে নিজেকেও বিপদে পড়তে হয় তার জ্বলন্ত প্রমাণ আমি। আচ্ছা, কি হয়েছে? 374 নম্বর ঘটনা প্রেত কথাতে প্রকাশ আছে, একটা বাড়ি নিয়ে ঘটনা। আমি মানে করি কি, মানে প্রতিদিন সন্ধ্যার দিকে একটা টোটো ঠিক করি, ঘুরতে বেরোই। শহরের মধ্যে না, একটু গ্রামের ভেতরের দিকে। এইরকম ঘুরতে বেরিয়েছিলাম আমি, আমার একজন থেরাপি ডাক্তার যে আমার পা থেরাপি করে দেয় সে, আর পরিচিত যে টোটোওয়ালা থাকে সে, প্রতিদিনই সন্ধ্যায় ঘুরতে বেরোয়। তো সেদিন আমরা ঘুরতে গেছিলাম অনেকটাই দূরে গ্রামের মধ্যে, শীতের রাত, চারদিকে কুয়াশা। তো আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে খেয়াল করি মানে ওই টোটোর হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় যে অনেকটা দূরে রাস্তা দিয়ে সামনে দুটো লোক হেঁটে যাচ্ছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। মানে হাঁটার ধরনটা কি, একবার বাম দিকে বেশি হালছে, একবার ডান দিকে বেশি হালছে, তো একটু অদ্ভুত রকমের। আমি আমার ডাক্তারকে বলছি যে ওদেরও থেরাপি দরকার মনে হয়, কিছু একটা হয়েছে হয়তো। এই বলতে বলতেই লোকগুলো হঠাৎ করে উধাও। কিন্তু যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই, দুই পাশে বিস্তৃত ধান ক্ষেত, তো চোখের সামনেই আর নেই। হ্যাঁ, চোখের সামনে থেকে হঠাৎ করেই নেই। টোটোওয়ালার সাথে সাথে ব্রেক করছে, আমরাও মানে টোটো থেকে নেমে দেখছি, দেখার চেষ্টা করছি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যে লোকগুলো কোথায় গেল। দেখলাম যে বাম দিকে একটা সরু রাস্তা নেমে গেছে, সেগুলো পুরো ঘাসে জঙ্গলে ভর্তি, গিয়ে ওখানে একটা বাড়ি আছে, 3 তলা বাড়ি। এর বেশি অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না, ফোনের আলোটাও এতটাও শক্তিশালী নয় যে কি আছে দেখা যাবে, অনেকটা দূরে। তো আমরা এই গল্প করতে করতে আবার টোটোতে রওনা দিলাম। সামনে গিয়ে একটা চায়ের দোকান পড়েছে, চায়ের দোকানে গিয়ে ওখানে চা খাচ্ছি আর গল্প করছি যে এইরকম ঘটনা ঘটলো। চাওয়ালা কাকু তখন বলছে, আরে ওটা তো ভূতের বাড়ি। আচ্ছা, মানে এলাকার লোকজন ওইটার নামই দিছে হচ্ছে ভূতের বাড়ি। মানে একটা বিস্তৃত ধান ক্ষেতের মধ্যে একটা বাড়ি, 3 তলা বাড়ি, ভূতের বাড়ি। ওখানে অনেক দুর্ঘটনা ঘটছে, যার কারণে ওই বাড়িটা পরিত্যক্ত এখন। তারপর কি ঘটছে না ঘটছে সেটা 374 নম্বর এপিসোডে গেলে সবাই পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওখানে যাওয়ার সময় ঘটনাটা তোমার সাথে ঘটেছিল। হ্যাঁ, এবং তারপরে সেদিন রাত্রে বাড়ি ফিরে আমি বিছানায় শুয়ে আছি দেয়ালের দিক মুখ করে। তো রাত্রিবেলা তখন 2:30-3টে বাজবে, শীতের রাত। আমি খেয়াল করছি যে প্লাস্টিকের বোতল মোচড়ানোর শব্দ। আচ্ছা, মানে প্লাস্টিকের বোতল যেরকম মোচড়ালে যেরকম শব্দ কটকট কটকট করে আওয়াজ করে, ওই রকম।
ঘরের তো কেউ নেই, আমার আর আমি যে পেছন ফিরে তাকাবো এই সাহসও আর নেই। আমার হাতে ফোন ছিল, আমি মাকে ফোন করেছি যে এসো তো আমার ঘরে, এসো তো। মা দৌড়ে এসছে, এসে তারপর আমি মানে এই পাশটা ফিরি। খুব ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। হ্যাঁ। তা মাকে বললাম জানো এরকম এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ। তো না আমিও তো আসিনি, আমি তো পাশের ঘরে ঘুমাচ্ছি। তো এরপর থেকে শুরু হয় কি, আমার রাতে আর ঘুম হয় না। আমি যখনই ঘুমোতে যাই আমার মনে হয় যে কেউ একজন পোড়া মানুষ আমার বুকের উপর উঠে গলা টিপে ধরছে। আচ্ছা। এবং আমি চিৎকার করে উঠছি সাথে সাথে, এবং আমার চিৎকারে আমার মাও দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে। এই সমস্যাটা কিন্তু এই তোমার বাড়িতে এসেও কিছুদিন হয়েছিল, ওই যে রানাদার কাছে নিয়ে গেছিল আমাকে, রানাদার বাড়ির যোগ্যতে। আমি তারপর বলতাম কেটেছে? হ্যাঁ, রাতে ঘুম হতো না আমার। হ্যাঁ, তুমি তো হেভি প্রবলেমে পড়েছিলে। হ্যাঁ, বাংলাদেশে তো অনেক গুনিন টুনিন করছিল। হ্যাঁ। তো তারপরে আমি একটা মাঝে মাঝে ভিডিও কল করে আমায় দেখাতো, আজকে হ্যাঁ। এখানে গেছি, রাতে ঘুম হচ্ছে না, সারা রাত জেগে থাকতো। মানে ইনফ্যাক্ট এখানে এসেও মানে সারা রাত জেগে আছে, সকালবেলা ঘুম হচ্ছে। হ্যাঁ। মানে এবং ওটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছিল তানভীর ভাইয়ের জন্য। মানে আমি কোনো রাতেই ঘুমোতে পারছি না, এবং হ্যাঁ। বারবার একটা স্বপ্ন, আলো জ্বালিয়ে রাখতো সারা রাত আলো জ্বালানো, এখনো জ্বালানো, জ্বালিয়েই ঘুমাই ভয়ে, ওই আতঙ্ক, ওই ঘটনার পর থেকে। হ্যাঁ, ওই আতঙ্কর পর থেকে। আর একটা স্বপ্ন আমি দেখতাম আমার বাড়িতে থাকা অবস্থায়, দেখতাম যে একটা পোড়া মানুষের সাথে একটা বেটে মানুষ, দুজন খুব ঝগড়া মারামারি হচ্ছে। মারামারির এক পর্যায়ে ওই লোকটা দৌড়ে, মানে এই পোড়া মানুষটা দৌড়ে উঠে আমার বাড়ির ছাদে যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটার মধ্যে ঝাঁপ মারছে। আচ্ছা। আর ওই বেটে মানুষটা খুঁজে পেত না যে কোথায় গেল। এই স্বপ্নের আমি কোনো কারণ খুঁজে পেতাম না, কিন্তু এই যে যখনই আমি ঘুমাতাম তখনই দেখতাম যে ওই পোড়া মানুষটা এসে আমার গলা টিপে ধরছে। আমি সিদ্ধান্তই নিই যে আমি আর রাতে ঘুমাবো না, কিন্তু দেখতাম যখন এই সকাল হতো, ভোরের আলো ফুটতো, তখন ঘুমালে আর এই সমস্যাটা হতো না। আচ্ছা। তারপর সিদ্ধান্ত নিই যে রাতে ঘুমাবো না, কিন্তু তারপরও নির্লজ্জের মতো আমি কেন জানি ভুলে যেতাম, শরীর টায়ার্ড লাগতো, একটু ঘুমাই, যেই ঘুমাতে যেতাম আবার লাফ দিয়ে উঠতাম ওই স্বপ্নটা দেখে। বারবার স্বপ্নটা দেখতাম, আর বারবার ওই দুজন লোকের ঝগড়া দেখতাম। একটা হলো পোড়া মানুষ আর একটা হলো বেটে মানুষ। বেটে মানুষটা ভালো, বেটে মানুষটা ওই পোড়া মানুষটাকে তাড়া করে আর ওই পোড়া মানুষটা ট্যাঙ্কিতে ঝাঁপ দেয়, সিঁড়ি দিয়ে উঠে ছাদে গিয়ে ট্যাঙ্কিতে ঝাঁপ দেয়। এইরকম সমস্যা চলতে চলতে এখন ওই যে আমাদের ছাদের যে ট্যাঙ্কিটা রয়েছে এটা অনেক পুরানো, সিমেন্ট দিয়ে ঢালাই করা বড় ট্যাঙ্কি, ফাটল ধরেছে। তা মা বলছে যে ট্যাঙ্কিটা চেঞ্জ করা দরকার, নতুন একটা ট্যাঙ্কি করা হোক। তো সিদ্ধান্ত নিলাম তাহলে এই ট্যাঙ্কিটা ভেঙে ফেলি। তো ওই ট্যাঙ্কিটা মিস্ত্রি ডেকে যেদিন ভাঙি সেদিন দেখি যে ট্যাঙ্কির ভিতরে সাইডে একটা গাছ, ওই বট গাছের মতো দেখতে, কিন্তু খুব ছোট একটা বট গাছ, কিন্তু সেটা শিকড় পুরো ট্যাঙ্কির নিচটা একদম ভরা। তো লোকজন দিয়ে সেগুলো ভাঙাই হচ্ছে। এখন দেখি যে ওই ট্যাঙ্কির ওই শিকড়গুলো যে আছে ওই শিকড়ের সাথে একটা তাবিজ। আচ্ছা। পরে আমি আমার এক গুণিনকে ফোন করলাম যে এই তাবিজটা কি করব। তো গুণিন বলল তুমি এক কাজ করো, তুমি এই তাবিজটাকে হাতুর দিয়ে ভাঙো, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নষ্ট করে দাও, একটু কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দাও, আর ওই ছাইগুলো নিয়ে মাটির নিচে পুঁতে ওই মাটির উপর তুমি পেশাব করে দাও। আচ্ছা। তাহলে এটা রিয়াকশনটা কেটে যাবে। তো আমি যথারীতি তাই করলাম, কিন্তু করার পরও না আমার সমস্যা কাটছিল না। তারপরে একজন গুণিনকে ডাকলাম, সে বাড়িতে এলো, বলল যে হ্যাঁ এর মানে সব কিছু বুঝে শুনে আমার কাছ থেকে শুনে আমার উপর অনেক ধরনের রিচুয়াল করে তারা বলল কি যে তোমার উপরে কেউ কালো জাদু করেছে। তাই আমি বললাম আমার উপরে কে কালো জাদু করবে? তো বলছে এই যে তাবিজটা যে পাওয়া গেছে তোমার ট্যাঙ্কে, শুধু এটা নয় আরো আছে বাড়ির মধ্যে। তুমি এক কাজ করো, তুমি
আমার বাড়িতে সন্ধ্যার নামাজের মাগরিবের নামাজ এই সময়টা তুমি এই জিনিসগুলো নিয়ে আসো। কিছু জিনিসের কথা বলেছে, সেই জিনিসগুলো নিয়ে আমি ওর বাড়িতে যাই। যেই গুণিনটা এসেছিল তিনি কিন্তু একজন মহিলা। তো আমরা শুনেছি যে ওই মহিলার কাছে 7টা জিন থাকতো। আচ্ছা, মানে তোমাদের পাড়াতেই থাকে? আমাদের পাড়া থেকে একটু দূরে। আচ্ছা সেই জিনগুলো একে বোন বানিয়েছে। আচ্ছা, জিনগুলোকে এই মহিলা ভাই বলে ডাকতো। তিনি বলল যে এই মাগরিবের নামাজের পর যখন ওই ওনার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে উনি বলল যে একটু পরে আমার উপরে জিন ভর করবে, সে সবকিছু সমাধান করে দেবে। তা আমি আর মা বসে আছি ওই ঘরটাতে। আমাদেরকে বলা হলো একটা ডিশের, বড় একটা ডিশে জল ভরে নিয়ে আসতে। তো ঘরটার বর্ণনা দিই। ঘরে কোনো জানালা নেই, উপরে একদম পাকা দেয়াল। ঘরটাতে একটাই মাত্র চৌকি, আর সেই চৌকিটাতে ওই বয়স্ক মহিলাটা, বুড়িটা শুয়ে আছে। একটু পরেই তার হঠাৎ করে খিঁচুনি ধরলো এবং ওই বুড়িটা কাঁপতে শুরু করলো এবং তার গলার ভয়েসটা অন্যরকম হওয়া শুরু করলো। তো এসে সালাম দিল প্রথমে, তা আমরাও সালাম নিলাম, ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলছে, আমার মাকে বলছে যে তোর ছেলের উপরে কালো জাদু করা হয়েছে, আর তার প্রমাণ এখন এই ডিশের মধ্যে দেখতে পাবি। ডিশের মধ্যে উপর থেকে টপ টপ করে 3টে পোটলা পড়লো। আচ্ছা, গোল পোটলা। এরপরে ওই মহিলাটা আবার মানে যে ভদ্র মহিলা বা বয়স্ক মহিলাটা ছিল, ও স্বাভাবিক হয়ে গেল। সে উঠে এলো, উঠে এসে ওই ডিশটা থেকে 3টে ওই পোটলা, ছোট ছোট এতটুকু পোটলাগুলো খুললো। একটা পোটলাতে ছিল আমার জামার অংশ, আমি একটা শার্ট পরতাম, সেই শার্টের একটা ছেঁড়া অংশ। আর একটাতে ছিল আমার চুল এবং সাথে একটা ছবি আঁকানো, মানে স্কেচ টাইপের, এবং সেটা আমারই ছবি। হ্যাঁ। আর একটাতে ছিল হচ্ছে কোনো কিছুর দাঁত হবে হয়তো, বা কোনো কিছু দাঁত আর একটু কিছু মাটি। আচ্ছা, সেই মাটিগুলোও লাল রঙের, মানে সিঁদুর দেয়া। তারপরে তো এইরকম তো হওয়া অসম্ভব যে মানে একটা ডিশের মধ্যে উপর থেকেও কিছু পড়লো না, হঠাৎ করে 3টে টোপলা এসে জলের মধ্যে পড়লো। কেউ তো উপর থেকে ফেলার নেই, কে ফেললো? অবশ্যই জিন আছে এখানেই। আমি মানে প্রথম মানে এই ভুতুরে জিনিসগুলো আরো বেশি বিশ্বাস করি যে তাহলে এটা কে ফেললো। এবং এইগুলোতে আমার শার্টের অংশ, নিজের লোক ছাড়া তো এটা করা পসিবল না। আমার চুল কোথায় পাবে, আমার শার্টের অংশ কোথায় পাবে? তারপরে ওই বয়স্ক মহিলাটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল যে আমার আত্মীয়র মধ্যেই কেউ একজন এই জিনিসটা আমার উপর করেছে সম্পত্তির জন্য। তো আর আমি যেটাকে ভয় পেয়েছিলাম, যেটাকে বললাম যে প্রেত কথার, ওই বাড়িটা থেকে হয়তোবা ভূতটা এসছে, না ওই বাড়িটা থেকে আসেনি, কালো জাদু করা হয়েছিল, যার কারণে চালান দেওয়া, প্রেত চালান করেছিল। এখন ওটা কেটে গেছে পুরো, এখন ওটা একদম কেটে গেছে। তারপরে তো অনেক ট্রিটমেন্ট। আমার যে বালিশটা দেখো, ছোট বালিশটা যেটা সব সময় নিয়ে ঘুরি, বলেছে ওই বালিশটাতেই মাথা দিয়ে শোয়ার জন্য। কে বলেছে এটা? উনি বলেছেন? উনিই বলেছিল, যার কারণে ওই বালিশটা সবসময় যেখানেই যাই ওটা নিয়ে ঘুরি, ওটাতেই মাথা দিই। তো যাই হোক, বলেছিল যে 3 মাসের মতো ব্যবহার করার জন্য। 3 মাস হয়ে গেছে, এখন আর প্রবলেম হয় না, কোনো সমস্যাও হয় না। কত রকম ঘটনা ঘটে আমাদের চারিদিকে। আমরা যখন চোখ খুলে তাকাই, কান পেতে শুনি, তখন সেই ঘটনাগুলো শুনতে পাই, ঘটনাগুলোকে দেখতে পাই। এরকম প্রচুর ঘটনা আমাদের আশেপাশে ছড়িয়ে আছে, যে ঘটনাগুলো আপনারা হয়তো জানেন না, অথচ আপনার খুব কাছেই আছে। এই যেমন আমার খুব কাছেই এরকম একটা অদ্ভুত ভৌতিক ঘটনা আছে, যে ঘটনাটা এর আগে আমি হয়তো অন্য কাউকে বলিনি। তানভীর ভাই প্রথমবার বললো এই ঘটনাটা, এরপর হয়তো আমি আরো অনেককে শোনাবো। এরকমভাবে আপনিও ঘটনা কালেক্ট করুন, চলে আসুন আমাদের প্রেত কথায়। কিন্তু সাবধান, প্রেত কথার ঘটনা কালেক্ট করতে গিয়ে নিজের জন্য কোনো বিপদ যেন ডেকে না আনেন, এটা দেখবেন। এবং আমাদেরকে ঘটনা পাঠান 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা।
আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ তানভীর ভাই, আমাদের 3টে এত সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করার জন্য। আমি তো এখন পর্যন্ত নার্ভাস, কেমন লেগেছে জানি না। আমার সেকেন্ড ঘটনাটা খুব 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 ভালো লেগেছে, এবং মানে সেকেন্ড ঘটনাটা আমার পার্সোনাল ফেভারিট ঘটনার মধ্যে একটা ঘটনা হয়ে গেল, এবং বাকি দুটো ঘটনাও আমার খুব ভালো লেগেছে। আমার সব কটা ঘটনাই বেসিক্যালি ভালো লেগেছে, কিন্তু মাঝের ঘটনাটা ওই একটু স্লাইটলি আমার বেশি পছন্দের। এবার আপনারা ঠিক করুন আপনাদের কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে, কমেন্ট করে জানান। হ্যাঁ। এবং আপনারা তানভীর ভাইকে আরো দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানান, কি তানভীর ভাই? হ্যাঁ, আর মানে তোমরা জানালেই তো কনফিডেন্সটা পাবো। একদম। ততক্ষণ পর্যন্ত চলি আমরা প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসে। এছাড়া আমাদের গৌরব তাওয়াদার ব্লগস চ্যানেলে প্রত্যেক শনিবার করে প্রেত কথার পডকাস্ট আসে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং চলে আসুন আমাদের প্রেত কথায়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।